হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ মোট 3টি ঘটনা। প্রথম ঘটনাটা খুবই স্পেশাল তোমাদের জন্য, কারণ প্রথম ঘটনাটা অনেক দিন পর লিখে পাঠিয়েছে নেহা এবং পরের দুটো ঘটনা পাঠিয়েছে ঈশিতা। আশা করছি 3টি ঘটনায় তোমাদের ভালো লাগবে। প্রথম ঘটনাটা মেইনলি শান্তিনিকেতনের একটা হোটেলকে কেন্দ্র করে বলতে পারো। দ্বিতীয়টা এবং তৃতীয়টা একজন ওঝার পরিবারে ঘটে যাওয়া ঘটনা, একটা কাইন্ড অফ নিশির ডাকের ঘটনা। দুটো ঘটনাই তোমাদের ভালো লাগবে এবং আশা করছি বছরটা তোমাদের খুব ভালো কাটছে এখনও পর্যন্ত। চলো আর কথা বাড়াবো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে আর চুপটি করে বসে পড়তে হবে। আশা করছি সব কিছু করা কমপ্লিট। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার অমিতদা, নমস্কার আমাদের ভৌতিক কথার সকল সদস্যদের। আমি নেহা চক্রবর্তী, উত্তর 24 পরগনার নৈহাটি থেকে বলছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের 2025 সালটা যেন খুব ভালো কাটে এই প্রার্থনা করি। আজকে বহুদিন বাদে আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। তবে ঘটনাটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। জানি না এটা ভাগ্য না দুর্ভাগ্য, কারণ আমি যেখানেই যাই সেই জায়গাটা মানে ভুতুড়ে হয়ে দাঁড়াই, বা আমার সাথে কিছু না কিছু ঘটে, বা সেই অঞ্চল সম্পর্কে আমি বেশ কিছু ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। আজকে আমি তোমাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি, সেই ঘটনাটি আমি নিজের সচক্ষে সবটা দেখিনি, তবে আমি সেখানকার লোকেদের কাছ থেকে অনেক ঘটনাই শুনেছি। আজকে সেই ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 21শে ডিসেম্বর 2024 আমি আমার স্টুডেন্ট এবং তার ফ্যামিলির সাথে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। সেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম মোটামুটি ভোর 4টে সাড়ে 4টে নাগাদ, এবং আমরা সেখানে গিয়ে পৌঁছাই সকাল 10টা থেকে 10:30 নাগাদ। যেহেতু আমাদের নিজস্ব গাড়িতে করে আমরা গিয়েছিলাম, তাই আমরা ট্রাফিকে ফেসেছিলাম। আমাদের হোটেল প্রায় 2 মাস আগেই বুকিং করা ছিল। সেই কারণের জন্য হোটেলের মালিক আমাদের ঠিক সকাল 9:30টায় ফোন করে ব্রেকফাস্টের জন্য, কিন্তু আমরা না করে দিই, কারণ আমরা যে হোটেলটা বুকিং করেছিলাম সেই হোটেলের খাবার একদমই ভালো না, সেটা আমরা আগেই শুনে নিয়েছিলাম। আমরা রাস্তার পাশে একটা ছোট্ট হোটেল থেকে সকালের ব্রেকফাস্ট করে নিয়ে সেই হোটেলে যাই। আচ্ছা, ওটাকে হোটেল বলা ভুল হবে, একটা রিসর্টই বলা চলে, কারণ এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, একে কোনোভাবেই হোটেল বলা চলে না। সামনে বিশাল বড় লঞ্চ এবং আমাদের রুমগুলো ছিল একটা ডবল রুমের কটেজ। আমরা মোট 5 জন ছিলাম, আমি, আমার স্টুডেন্ট এবং স্টুডেন্টের মা। আমরা 3 জন ওপরের রুমে ছিলাম এবং নিচের রুমে স্টুডেন্টের বাবা এবং আমাদের যিনি গাড়ি চালিয়ে এসেছিলেন সেই দাদা ছিলেন। থাকাটা শুধুমাত্র নামমাত্রই, আমরা কিন্তু পুরো টাইমই আমাদের ওপরের রুমে কাটিয়েছিলাম। প্রায় অনেক রাত পর্যন্তই আমরা গল্প করেছিলাম। যখন আমরা রুমে এসেছিলাম তখন যেহেতু প্রায় 10:30 11টা বাজে, তাই আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে স্নান করে চলে যাই কঙ্কালীতলার পুজো দিতে, তারপর দুপুরবেলা লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা সোজা চলে যাই সোনাঝুরি হাটে ঘুরতে। সোনাঝুরি হাট থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে যায়। আমরা এর আগে আমাদের ভৌতিক কথা চ্যানেলে সোনাঝুরি হাট সম্পর্কে ভৌতিক ঘটনা অনেক শুনেছি, কিন্তু সত্যি বলতে আমাদের সাথে কিছু ঘটেনি। হয়তোবা আমরা একদম সিজন টাইমে গিয়েছিলাম এবং সেখানে প্রচুর গাড়ি ছিল, চারিদিকে লোকজনের গিজগিজে, তাই পুরো নাজেহাল অবস্থা আমাদের। এরপর আমরা গাড়ি নিয়ে নিই। গাড়ি যেহেতু পার্কিং লটে রাখা ছিল, তাই সেখান থেকে গাড়ি নিয়ে আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিন্তু গাড়ি করে হোটেল থেকে সোনাঝুরি হাটের দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার হওয়া সত্ত্বেও আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছিল হোটেলে পৌঁছতে, এবং সেখানে গিয়ে সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে নিই। এরপর রাত্রিবেলা 9টার দিকে একটি অল্প বয়সী ছেলে আসে আমাদের রাতের খাবারের অর্ডার নিতে।
তাকে আমরা রাতের খাবারের অর্ডার দিয়ে দিই। ছেলেটি যেহেতু আমাদের চেয়ে বেশি বড় নয়, সেই কারণে ছেলেটির সঙ্গে আমার ইচ্ছে হয় আলাপ জমানোর। আমরা ছেলেটির সাথে ইয়ার্কি করতে শুরু করে দিই। বলি, আরে অসুবিধে নেই, আর 5টা স্টাফের মতো আমাদের সাথে বিহেভিয়ার না করলে চলবে। আসলে জায়গাটা সুন্দর হলেও কেমন গা ছমছমে এবং শান্ত নীরব পরিবেশ। আর এখানে কোনো ভূতের গন্ধ থাকবে না এটা তো হতেই পারে না। উনাকে অনেক জোরপূর্বক আমাদের রুমে বসাই। ওই দিককার মানুষ গ্রামের, তাই জন্য তারা সহজ সরল, এবং শহরে মানুষের সাথে না তারা সেভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারে না। আমার এই কথাটার মধ্যে কেউ আবার খারাপ কিছু মিন করো না যেন, কারণ আমি নিজেও শহরে থাকি না, আমি নিজেও একটা মফস্বল এলাকার মেয়ে। কিন্তু ওখানকার বেশিরভাগ মানুষই আমাদের এখানকার মানুষের তুলনায় অনেকটাই সাদাসিধে এবং ভালো। সেই মিন করেই আমি কথাটা বলেছি। তো তাকে বসিয়ে তার থেকে 2-4টে কথায় কথায় আমরা জানতে পারি ছেলেটি বাঁকুড়া থেকে কাজের জন্য এখানে এসেছে। এই হোটেলটায় তার মামাও কাজ করে এবং মামা ভাগ্নে দুজনে মিলে একসাথে কাজের সুবাদে এখানে এসেছে। এরপর বিভিন্ন রকম গল্প চলতে থাকে। গল্পে গল্পে দিদি মানে আমার স্টুডেন্টের মা আমাকে ইশারা করে জিজ্ঞাসা করার জন্য যে সে ভূত দেখেছে কিনা বা এখানে কোনো ভূত আছে কিনা। আমিও একদম সরাসরি দেখে জিজ্ঞেস করি, আচ্ছা এই হোটেলটা যে আমরা আছি এখানে কি কোনো ভূতের ঘটনা রয়েছে? দেখলাম এই কথাটি শুনে ছেলেটির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ছেলেটার মুখের ভাব দেখি বুঝতে পারলাম যে নিশ্চয়ই এখানে কিছু না কিছু গণ্ডগোল আছেই। আমরা কিছু বলতে যাব তার আগেই ছেলেটি বলল, ম্যাডাম, স্যার, আপনারা যে রুমটায় আছেন এই রুমের পিছন দিকটায় একটা লন আছে। সেই লনটার মধ্যে একটা বিশাল বড় দোলনা আছে। সেই দোলনাটাতে রাত্রিবেলা কিন্তু ভুলেও যাবেন না। আমরা উত্তর দিই, কেন 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 যাব না? তখন সে বলে, রাত্রিবেলা অনেকে দেখেছে ওই দোলনায় কেউ যেন বসে দোল খায়। যে সেই দোলনায় রাত্রিবেলা বসতে গেছে তার সাথেই কিছু না কিছু ঘটনা ঘটেছে। আমার তখন মনে পড়ল যে আমি তো সকালবেলা সেই দোলনাটায় চড়েছিলাম। আমি ওনাকে এই কথাটা বললাম, আচ্ছা আমি তো সকালবেলা চড়েছিলাম। তখন উনি বললেন, না না, সকালে কোনো অসুবিধে হয় না, যত সমস্যা ওই রাতের অন্ধকারে। তখন ছেলেটি উঠে চলেই যাচ্ছিল। আমি বললাম, আচ্ছা রাত্রিবেলা কে দোল খায় ওখানে? মানে মানে কোনো অশরীরই? ছেলেটি বলল, অনেক আগে এখানকার এক মহিলা স্টাফ কোনো বিশেষ কারণবশত আত্মহত্যা করেছিল। মেয়েটি নাকি বাগান দেখাশোনার কাজ করত। মেয়েটি মারা যাওয়ার পরে আমাদের রিসর্টের একদম শেষ মাথায় একটা কালী মন্দিরের প্রতিষ্ঠা করা হয়, যাতে করে তার প্রভাব বেশি করে এখানে আসা গেস্টদের বা আমাদের ওপর না পড়ে। তখন আমাদের মনে পড়ল যে এটা তো সত্যি কথা, যে হোটেলের এক কোণে একটা ছোট্ট কালী মন্দির আছে। এরপর ছেলেটির হাতে দাদা কিছু টিপস হিসেবে দিয়ে দিল আর বলল, যাও তুমি চলে যাও। ছেলেটি যাওয়ার আগে বলে গেল, স্যার, আপনাদেরকে যে আমি এই সমস্ত কথা বলেছি এগুলো কিন্তু প্লিজ আপনারা বলবেন না কাউকে, না হলে কিন্তু আমার চাকরিটা চলে যাবে। এই বলে ছেলেটি চলে গেল। আমরা ওকে বললাম যে খাবারটা কিন্তু 10টা সাড়ে 10টার পরে নিয়ে আসবে, আমরা কিন্তু তার আগে খাবো না। স্টুডেন্টের বাবার এসব দেখে ভীষণ আগ্রহ হলো রাত্রিবেলা ওইখানে যেতে। দাদা তার স্ত্রীকে অর্থাৎ স্টুডেন্টের মাকে বলল, কিন্তু দিদি তো সরাসরি নাকচ করে দিল। এরপর আরেক দাদা ছিল যিনি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলেন, ওই দাদাকে বলল, সেও না করে দিল। এরপর দাদা ধরল আমাকে, বলল, তুই আর আমি যাই, এই ভিতুর দল দুটো থাকুক ঘরের মধ্যে, এদেরকে ভূতে এসে ঘরেই ঘাড় মটকাবে। আমি দাদার সাথে যেতে রাজি হয়ে গেলাম। খুব আনন্দের সাথে দাদার সাথে আমি বেরোলাম পেছন দিকের লনের কাছাকাছি যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা কেউই কিছু শুনতেও পেলাম না বা দেখতেও পেলাম না। আমি আর দাদা মিলে তখন দাঁড়িয়ে ডিসাইড করে নিলাম যে আমরা রাত্রি 12টা সাড়ে 12টার পরে আসব, কারণ সেই সময় হোটেলের অনেক লাইটই বন্ধ করে দেওয়া হয়, আর সেই সময় আসলে যদি আমরা কিছু দেখতে পাই। এরপরে আমরা এলাম রুমে। এসে ততক্ষণে দেখছি আমাদের খাওয়া দাওয়া সব চলে এসেছে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম। হোটেলের স্টাফরা আমাদের একটা খুব অদ্ভুত কথা বলেছিল। তারা বলেছিল
যে আমরা খাওয়া দাওয়া করে যেন এই বাসনপত্রগুলো পেছনের বারান্দার দিকে রেখে দিই, আমরা যেন কোনোভাবেই বাসনপত্র ঘরের মধ্যে না রাখি। আমারও ব্যাপারটা সত্যি বলতে ভীষণ গা ঘিনঘিনে লাগতো যে ঘরে শুধু এঁটোকাটো বাসনপত্র রাখব। সেই কারণের জন্যই আমরা ঠিক করি যে না, একদম ঠিক, আমরা বাসনপত্রগুলো বাইরে রেখে দেব। একটা কথা বলে রাখি, আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমের পেছন দিকেই কিন্তু ছিল সেই লনটা। আমাদের রুমের দোতলার বারান্দা থেকে কিন্তু সেই লনটা দেখা যেত, যদিও বেশ খানিকটা দূরে লনটা, কিন্তু তবুও দেখা যেত। এরপর আমাদের গল্প করতে করতে প্রায় মাঝরাত হয়ে যায়। দাদা আমাকে বলে, চল এবার দেখে আসি ওখানে কি আছে। আমিও দাদার কথা মতো চলে যাই সেই লনের দিকে। আমরা মোটামুটি যখন লন থেকে 2 মিনিট হাঁটা পথের ডিস্টেন্সে, তখনই আমরা শুনতে পাই একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ, যে শব্দটা লোহার দোলনায় বসলে হয়। সেই শব্দটা শুনে আমি আর দাদা একে অপরের দিকে তাকাই। দাদা আমাকে বলে, যাবি নাকি ফিরে যাবি? দাদাকে আমি বলি, তোমার যা ইচ্ছে তুমিই বলো, যদি তুমি যেতে চাও তাহলে আমি তোমার সাথে যাব, আর তুমি যদি না করো তাহলে আমি আর যাব না। দাদা তখন বলল, ঠিক আছে চল, কিন্তু আমার সাথে সাথে দূরে কোথাও যাবি না কিন্তু, আর ভয় লাগলে আমাকে সাথে সাথে টানবি। আমি লনটার একটু বিবরণটা দিয়ে দিই। লনটা পুরো বর্গাকার ক্ষেত্র, বেশ বড় জায়গা জুড়ে, চারিদিকে 4টে ছোট ছোট গেট ঢোকার জন্য। একটি গেট দিয়ে ঢুকলে দোলনার সামনেই যাওয়া যায়, আরেকটি গেট দিয়ে ঢুকলে দোলনাটা সোজাসুজি দেখা যায়। আরও 2টি গেট অন্য 2 পাশে রয়েছে, যেটা বর্গক্ষেত্রের অন্য 2 দিকে আছে। আমি আর দাদা পা টিপে টিপে যাই সেই লনের দিকে। আমরা প্রথম গেট অর্থাৎ দোলনার পাশের গেটটা থেকে না ঢুকে বেশ খানিকটা হেঁটে গিয়ে দোলনার সোজাসুজি গেটটা দিয়ে একটু উঁকি মারি, কিন্তু আমরা ঢোকার সাহসই দেখাই না। আমরা দেখি একদম আলো আঁধারির মধ্যে দোলনার উপর একটা অবয়ব বসে রয়েছে, আর দোলনাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুলছে। আমি এটা দেখে দাদার দিকে তাকাই, দাদাও আমার দিকে তাকায়। এমন সময় হোটেলের কোন একটা স্টাফ আমাদের দিকে দৌড়তে দৌড়তে এগিয়ে আসে। সে দৌড়তে দৌড়তে এসে বলে, স্যার এভাবে রাত্রিবেলা জঙ্গলের দিকে যাবেন না, ওই দিকটা সাপখোপের অনেক উপদ্রব আছে, ওখানে যদি আপনাদেরকে কোনোভাবে সাপে কামড়ে দেয় তাহলে তো এতে কর্তৃপক্ষের কোনো দোষ নেই। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, নয়তো আমরা ওনার সাথে বেশ খানিকক্ষণ তর্কতে জুড়তাম, কারণ একটা এরকম প্লেসে কী করে সাপ থাকতে পারে। তখন আমরা আর কিছু চিন্তাভাবনা করার মতো অবস্থায় ছিলাম না। এক ঝলক শুধুমাত্র দোলনার দিকে তাকিয়ে দেখি সেই দোলনাটা ফাঁকা, কিন্তু কেউ নেই। যেহেতু তখন পূর্ণিমা ছিল, চারিদিকে আলো ঝলমল করছিল, তাই জন্য সেই অবয়বটাকে বা খালি দোলনাটাকে দেখতেও আমাদের বেশ বেগ পেতে হয়নি। এরপর আমরা আমাদের রুমে চলে আসি, আর দাদা আমাদেরকে বলে যে, তুই কি সত্যি সত্যি দেখেছিস কিছু নাকি না? আমি বললাম, হ্যাঁ আমি দেখেছিলাম তো ওখানে একটা অবয়ব বসে থাকতে, কিন্তু আমরা রুমে এসে কাউকে কিছুই বলিনি, পাশে যদি ভয় পাই। এরপর দাদা আর ওই দাদা মিলে চলে যাই নিচে ঘুমোতে, এবং আমি, দিদি আর আমার স্টুডেন্ট 3 জনেই আমরা শুয়ে পড়ি খাটে ঘুমানোর জন্য। পরদিন সকালবেলা আমাদের চেক আউটের টাইমিং আসে। আমরা কিন্তু এই রাত্রে ছেলেটাকে আর দেখতে পাই না। বেরোনোর আগের মুহূর্তে দেখি ছেলেটি রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে আর কুকুরদের খাবার খাওয়াচ্ছে। আমি ছেলেটির দিকে এগিয়ে গিয়ে ডাকতেই ছেলেটি পালানোর চেষ্টা করে। আমি বলি যে, দাঁড়াও দাঁড়াও, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা কালকে রাত্রিবেলা ওখানে গিয়েছিলাম দেখতে যে তুমি আদৌ সত্যি বলছো কি না। আর হ্যাঁ, আমরা সত্যিই ওখানে একটা নারীর অবয়বকে দেখেছি। এই বলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আর কোনো ঝামেলা করিনি। তো দাদা, এই ছিল ঘটনাটা। এই ঘটনাটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। অনেক ধন্যবাদ সবাইকে আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। যদি এই ঘটনাতে তোমরা ভালোবাসা দাও তাহলে আরও একটা ঘটনা শেয়ার করব, যেটা আমাদের শান্তিনিকেতন থেকে ফেরার পথে ঘটেছিল। ইতি নেহা চক্রবর্তী, নৈহাটি, উত্তর 24 পরগনা। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। এরকম হোটেল বা রিসর্টে এরকম ভূতের ঘটনা আমরা প্রায়ই শুনতে পাই। এমন ঘটনা
অহরহ ঘটেই বলা চলে। হোটেলের ঘটনা, ফ্ল্যাটের ঘটনা, কোনো রিসর্টের ঘটনা, কটেজের ঘটনা, এগুলো খুব কমন ঘটনা। বাট আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা অবশ্যই এন্টারটেইনড হিসেবে নিয়ে নাও। চলো এবার আমরা চলে যাই পরের ঘটনাতে। তো পরের ঘটনায় ঈশিতা লিখছে, হ্যালো দাদা, আমি ঈশিতা বলছি, তোমার চ্যানেলের অনেক পুরনো একজন শ্রোতা। আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যে ঘটনাটা আমার দাদুর জীবনে ঘটেছে। আমার দাদু পেশায় একজন ওঝা ছিলেন। তার জীবনের ভৌতিক অভিজ্ঞতা বলতে পারো থরে থরে সাজানো। তার মধ্যে থেকেই একটি অভিজ্ঞতা আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আমরা সবাই কম বেশি জানি যে যারা ওঝা বা গুণিন ধরনের মানুষ তাদের সাথে ভূতেদের একটা অদৃশ্য শত্রুতা থাকে। আমি বাকি ঘটনাটা দাদুর ভাষাতেই এবার ব্যক্ত করছি। ঘটনাটা যেদিনকার, সেদিন খুব শীত পড়েছিল, চারিদিকে কুয়াশায় ভর্তি। উল্লেখ্য, সেদিন দুপুরবেলায় আমি পাশের গ্রাম থেকে ফিরেছিলাম, কারণ গত দুদিন আগে পাশের গ্রামে আমি গিয়েছিলাম এক মহিলার উপর ভর করে থাকা এক দুষ্টু আত্মাকে তাড়ানোর জন্য। মহিলাটির সদ্য বিয়ে হয়েছিল, আর আমি জানতে পারি যে মহিলাটিকে বিয়ের আগে মহিলার বাপের বাড়ির এলাকার এক ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটিকে এখানেই বিয়ে করতে হয়, আর সেই ছেলেটি সেটা মেনে নিতে পারে না। ছেলেটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর মেয়েটির যেহেতু সদ্য বিয়ে হয়েছে, গায়ের নতুন হলুদের গন্ধ, তাই অষ্টমঙ্গলায় যখন মেয়েটি বাপের বাড়ি গিয়েছিল সেদিন রাতে মেয়েটি বাথরুমে গিয়েছিল, ওখান থেকে মেয়েটিকে ধরেছিল ছেলেটি। ভোররাতে নাকি মেয়েটির বাড়ির লোক শুনতে পায় ভোরবেলার দিকে কেউ যেন গোঁ গোঁ করে গোঙাচ্ছে। মেয়েটির মা এবং তার পিসি বাথরুমের দিকে গিয়ে দেখে মেয়েটির চুল ছেড়ে বাথরুমের পেছন দিকে মুখ থুবড়ে পড়ে রয়েছে আর ঘুমোচ্ছে। এই দেখে মেয়েটিকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসা হয়। আসার পরে মেয়েটির শাখা পলা বেড়ে গিয়েছিল, সেটা খুবই অশুভ লক্ষণ ছিল। শাখা পলা যদি ভেঙে যায় তবে তাকে ভেঙে যাওয়া না বলে বেড়ে যাওয়া বলতে হয়। এরপরই মেয়েটির জন্য নতুন শাখা পলা সব কিছুই পরানোর অনেক চেষ্টা করেও মেয়েটি সেগুলি পরতে চায় না। মেয়েটির গায়ে জ্বর ছিল, আর তার আবহের জন্য বাড়ির লোক কোনোভাবে মেয়েটিকে সামলাতে পারছিল না। এ অবস্থায় তাকে কোনোভাবে শ্বশুরবাড়ি পাঠানো সম্ভব না, তাই বাধ্য হয়ে তারা আমাকে ডাকে। আমি গিয়ে কিছু ক্রিয়া করি, যেটা আমি এখানে বলতে পারবো না। এরপর মেয়েটির গায়ে পবিত্র গঙ্গা জল ছেটানোর পরে মেয়েটির তেলে বেগুনে জ্বলে ওঠে, আর আমাকে বলে, আমাকে কেন বিরক্ত করছিস? তোকে আমি কি জ্বালাতে গিয়েছি? এই মেয়েটাকে আমি কোনো মতেই এখান থেকে যেতে দেব না, আমি এখানেই রেখে দেব। আমি কালকে মেয়েটিকে মেরে ফেলতাম, শুধুমাত্র এর বাড়ির লোক চলে আসাতে আমি সেটা পারিনি, কিন্তু আমি আজকে রাতের মধ্যে আমি একে মেরে আমার সাথে নিয়ে যাব। এরপর অনেক কষ্ট করে অনেক ক্রিয়াকর্ম শেষ করে আমি মেয়েটিকে উদ্ধার করি, আর ছেলের আত্মাটি চলে যাওয়ার আগে আমাকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে চলে যায়। আমি সেই সময় বুঝতে পারি যে হয়তো আমার সাথে কোনো ঘটনা ঘটবে বা ছেলেটা আমার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই কাজগুলো করে আমি বাড়ি চলে এলাম, আর রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমি সাধারণত একা একা আলাদা ঘরেই ঘুমোই। যথারীতি আমি রাত্রিবেলা ঘুমিয়েছি। এমন সময় মনে হলো যে আমার স্ত্রী আমাকে ডাকছে। সে বলছে, ওগো, আমার না খুব বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, আমাকে নিয়ে চলো না গো। সে দরজার সামনে দিয়ে আসলো। আমি সাথে সাথে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি আমার স্ত্রী হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যাচ্ছে। আমি আমার স্ত্রীর পিছু পিছু বাড়ির বাইরে চলে যাই এবং
ওর পিছু পিছু হাঁটতে থাকি। গ্রামের রাস্তা পেরিয়ে আমি আরও চলে যাই শ্মশানের পাশে, বাঁশবাগানের ধারে। এমন সময় আমার সম্বিত ফিরে আসে। যারে, আমার স্ত্রী তো বাড়িতেই নেই, সে তো বাপের বাড়ি চলে গেছে ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে। আমি তখন বুঝতে পারি যে আমি হয়তো খুব একটা বাজে খপ্পরে পড়েছি। এমন সময় আমার কানের কাছে কেউ যেন ফিসফিসিয়ে বলে ওঠে, তোকে বলেছিলাম আমার রাস্তায় আসিস না, নিজেকে নিজে এভাবে জড়িয়ে ফেললি তো, এবার দেখ আমি তোর সাথে কি করি। এটা বলতেই কোত্থেকে যেন কচি বাঁশের কঞ্চি এসে আমার গলাটাকে খুব জোরে পেঁচিয়ে ধরে এবং আমাকে ওপরের দিকে উঠিয়ে নিয়ে যায়। হয়তো আমার ভাগ্য ভালো ছিল, সেই কারণেই সে আমার মুখটা বাঁধেনি, মুখটা খোলাই ছিল। আমি জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করে দিই, আর হঠাৎ করেই আমাকে সে ছেড়ে দেয়। নিচে ঘাস পাতা ছিল বলে আমার কোমর ভাঙতে ভাঙতে বেঁচেছে। এরপর আমি উঠতে যাব, এমন সময় আমার মনে হলো কেউ যেন আমার ঘাড়ের ওপর চেপে বসেছে, আর আমার মুখ চাপতে যাবে। আমি আবারও মন্ত্র পড়তে শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে দেয়। এরপর আমি কোনোরকম জোরে জোরে মন্ত্র পড়তে পড়তে বাড়ি চলে আসি, আর সাথে সাথে নিজের দেহ বন্ধন করে নিই। সেই দিন আর কিচ্ছু হয়নি। পরদিন সকালবেলা আমি জানতে পারি যে মেয়েটিকে আমি বাঁচিয়েছিলাম সে মেয়েটি মাঝরাতে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তাকে খুঁজে পাওয়া যায় না। আজও পর্যন্ত তার কোনো হদিশ নেই। এরপর যে ঘটনাটি আমি তোমার সাথে শেয়ার করব, সে ঘটনাটি আমার মাসিমণির সাথে হয়েছে। আমার মাসিমণির তখন সদ্য বিয়ে হয়েছে। আমার মামার বাড়ি গ্রামে, আর আমার মাসির বিয়ে হয়েছে কিন্তু গ্রামেই। বিয়ের দিন সকালবেলা যখন মাসিমণি শ্বশুর বাড়িতে আসে, সেদিন রাত্রেই তার সাথে ঘটনাটি ঘটে। সেদিন মাঝরাতে মাসিমণির খুব জোর টয়লেট পাই। যেহেতু নতুন বউ, তাই জন্য সে রাত্রিবেলা টয়লেট করতে যাবে এটা সে কাউকে বলতে পারেনি, তাই মাঝরাতে সে একা একা উঠে যায় টয়লেট করতে। মাসিমণির শ্বশুরবাড়ির বাথরুমটা ছিল বাড়ির পেছন দিকে। সাধারণত গ্রামের দিকে বাথরুম বাড়ির পেছন দিকে হয়ে থাকে, আর সেই সময় বাথরুমের ওখানে প্রচুর বড় বাঁশবাগান ছিল, বলতে পারো একটা বিশাল বড় জঙ্গলও ছিল। মাসিমণি যায় টয়লেট করতে। মাসিমণি যখন বাথরুম করে ওঠে তখন দেখে পাঁচিলের পেছন দিকে বড় বড় বাঁশঝাড়, যেটা স্পষ্টই দেখা যায়। মাসিমণি দেখতে পাই সেই বাঁশগুলোর ওপরে একটা বিশাল বড় আকৃতির টিকটিকি বাঁশ গাছের গা বেয়ে বেয়ে উঠে যাচ্ছে, এবং মাসিমণি এটা দেখে হতভম্ব হয়ে যায়। এমন সময় টিকটিকিটা মাসিমণির দিকে তাকায়। হয়তো তোমার কাছে জিনিসটা অবিশ্বাস্য লাগতে পারে দাদা, কিন্তু এটা সত্যি যে টিকটিকিটা ঘাড় ঘুরিয়ে মাসিমণির দিকে তাকায়, আর মাসিমণি শুধুমাত্র টিকটিকির বড় দুটো চোখ ছাড়া আর কিছুই দেখতে পায় না, বা বলতে পারো টিকটিকির চোখ ছাড়া আর কিচ্ছু মনে করতে পারে না। সে দেখে টিকটিকিটার চোখগুলো পুরো মানুষের মতো, আর বিশাল বড় বড় চোখ। সাধারণত টিকটিকির চোখ বড় হলেও মানুষের মতো টানা টানা লম্বা লম্বা চোখ কিন্তু টিকটিকির হয় না। এই দেখে মাসিমণি প্রচণ্ড জোরে চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে এসে তার ননদের ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর থেকে মাসিমণির শরীর খারাপ হতে শুরু করে, আর সে ভুলভাল বকতে আরম্ভ করে। আমার দাদু যেহেতু একজন ওঝা, তাই জন্য সে সকাল সকাল খবর পেয়ে মেয়ের বাড়ি চলে যায়, এবং মেয়ের এই অবস্থা দেখে দাদু পরিষ্কার বুঝতে পারেন যে নিশ্চয়ই মাসির সাথে কিছু একটা হয়েছে। তখন দাদু নিজের ক্রিয়াকলাপ আরম্ভ করে দেয় এবং মাসিমণিকে জিজ্ঞাসা করে যে তুই কেনই মেয়েটির উপর চেপেছিস। মাসিমণি তখন বলে যে আমি ক্ষুধার্ত, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখান থেকে 50 কিলোমিটার দূরে একটা হোটেল আছে, সেই হোটেলে একটা বিশাল বড় সাইজের মাছ এনেছে, সেই মাছটা আমাকে কাঁচা এনে দিতে হবে, ওটা আমি খাবো, তবেই আমি এই শরীর ছেড়ে যাব। এরপর প্রায় 15 কিলো ওজনের একটা কাতলা মাছ তাকে এনে দেওয়া হয় ওই হোটেল থেকে। সে মাছটা সে খায় এবং তারপরেই মাসিমণির শরীর থেকে যায়। তো দাদা, এই ছিল ঘটনা। আমি জানি একদম গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতো করে গুছিয়ে শেয়ার করো। ইতি ঈশিতা রায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি এই এপিসোডটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে দীপ মালিক,
দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে দীপ বাগচি, লিখেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট। না গো, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট হয়নি, থার্ড হয়ে গেছো। তারপরে কমেন্ট করেছে সাব্বির আলী, এসকে আরাফুল হোসেন, গীতা গোস্বামী, অর্ঘ্য সান্ত্রা, শঙ্কর চক্রবর্তী, লিখেছে হ্যালো হ্যালো। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, সিঙ্গিং স্টার কবিতা, পল্লব মান্না, চুমকি ঘোষ, মনিকা ত্রিপুরা, রাহুল বাগ, পাখি, দীপ মণ্ডল, রেখা পাসমান, শুভান পণ্ডিত, রাকেশ মুর্মু, ঋষিতা বোস, সুপর্ণা মুখার্জি, জয়ন্ত দাস, রিক প্রামাণিক, শর্মিষ্ঠা দাস, নন্দিনী রয়, লিখেছে দাদা তোমার শরীর কি এখন ভালো আছে? হ্যাঁ গো, ভালো আছে। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, রত্না রয়, লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা, 2024টা খুব খারাপ গিয়েছিল আমাদের, দেখি 2025টা কেমন যায়। একদম গো। তারপরে কমেন্ট করেছে প্র্যাঙ্ক বয়, শ্রীজীব ঘোষ, সমীর সরকার, বন্দনা রয়, লিখেছে চলে এলাম আবার গল্প শুনতে দাদা, আমি সোনা শিমুরারি থেকে। হ্যালো সোনা। তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত ঘোষ, অক্ষয় অধিকারী, শিব মুভিস, রাকেশ এসডি, রোহিত, এনাক্ষী দাস, লিখেছে প্রথম ঘটনা দুটো খুবই ভালো লাগার মতো, আমি এই ধরনের অলৌকিক ঘটনা খুঁজি আর প্রত্যেক দিনই একটা একটা করে ভৌতিক কথার ঘটনা শুনি, সকালে চায়ের সাথে হোক বা রাতে ডিনারের পর। শরীর সুস্থ রেখো, অনেক অনেক অলৌকিক ভয়ের ঘটনার সন্ধানে থাকছি। একদম গো। তারপরে কমেন্ট করেছে সমীর বাগচি, পাপড়ি দোলা, জয়শ্রী গুপ্তা, সঙ্গীতা প্রসাদ, রানা বিশ্বাস, সুদীপ্ত ব্যানার্জি, বিশ্বরাজ পাল, বিশ্বজিৎ রয়, সারা গুপ্তা, লিখেছে এখনও শেষ ঘটনাটি শোনা হয়নি কিন্তু সত্যি ভীষণ ছুঁয়ে গেল দুটো ঘটনায়। হ্যাপি নিউ ইয়ার 2024, খুব ভালো কাটুক আশা করি আপনাদেরও সকলের। একদম। তারপরে কমেন্ট করেছে সাগর দাস, লিখেছে শেষের ঘটনাটা অসম্ভব সুন্দর এবং কষ্টের। বারাসাতের কোথায় বাড়ি মেয়েটির, সুসাইডের পর শ্রেয়াকে বা প্রীতিকে কি আর দেখা পাওয়া গেছে? কখনো জানতে পারলে খুবই ভালো হতো। এসব বিষয় জানতে ছোটোবেলায় থেকেই আমি আগ্রহী। জানি না গো, সেটা তো আমাকে পাঠায়নি। তারপরে কমেন্ট করেছে শিবশঙ্কর রাজবংশী, প্রভাতী শর্মা, টুম্পা মালিক, শামীম সরকার, মিষ্টি দাস, সুদীপ গেমার, অমিতা ঠাকুর, কৃষ্ণা জানা, ইন্দ্রাণী রায়, লিখেছে হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার ব্রাদার অমিত, খুব ভালো থেকো, গো আহেড। খুব ভালো ঘটনা, কিন্তু আমি পরের দিন শুনলাম নতুন বছরের তোমার চ্যানেলে আরও গ্রোথ হোক এই প্রার্থনা করি ভাই। একদম গো। তারপরে কমেন্ট করেছে ডিজে ভ্লগার অনিশ, অঞ্জলি মণ্ডল, লাভলি হালদার, রোহিত দাস, রয় ভ্লগস, দেবাশিস বাগচি, অভি স্টুডিও, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।